আমরা শুরু করছি। 5 মিনিট হয়ে গেছে প্রায়, এই জন্য লেট না করে আমরা শুরু করি। সবাইকে দ্রুত জয়েন করতে বলো। আচ্ছা, আমরা লাস্ট এই পর্যন্ত পড়েছিলাম ডিসোলিউশন টেস্ট অফ ক্যাপসুল। ক্যাপসুলের কিছু কোয়ালিটি কন্ট্রোল টেস্ট করতেছিলাম, তাই না? ডিসইন্টিগ্রেশন টেস্ট করছি। আজকে আমরা পড়বো ডিসোলিউশন টেস্ট। তো ডিসোলিউশন টেস্ট এটা হচ্ছে এমন এক ধরনের কোয়ালিটি কন্ট্রোল টেস্ট যেখানে যে কোনো একটা ফার্মাসিউটিক্যালসের কত তাড়াতাড়ি রিলিজ হতে পারে এবং সেটা কত তাড়াতাড়ি আমাদের অ্যাক্টিভ যে ড্রাগটা সেটা লিকুইড মিডিয়ামে ডিসোলিউটেড হতে পারে, যেটা আসলে আমাদের ড্রাগের পারফরম্যান্স এবং বায়ো অ্যাভেইলেবিলিটিকে ইন্ডিকেট করবে। তার যে পরিমাপ করার জন্য মেজারমেন্টের জন্য আমরা যে টেস্টটা করে থাকি সেটাই হলো ডিসোলিউশন টেস্ট। ঠিক আছে? সো এটা তাহলে কিসের জন্য আমরা করি? অ্যাক্টিভ ড্রাগ কত দ্রুত ক্যাপসুল থেকে রিলিজ হয়ে সেটা আমাদের গ্যাস্ট্রিক ফ্লুইডে ডিসলভ হতে পারে, তাই তো? এই টেস্টটাই হচ্ছে ডিসোলিউশন টেস্ট। এখন এই টেস্টটা তাহলে মেইনলি আমরা করি ডিসোলিউশন বা ড্রাগের রিলিজ রেটটাকে নির্ণয় করার জন্য, প্রোডাক্টের কনসিস্টেন্সি এবং কোয়ালিটিটা এনশিওর করার জন্য, এবং সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা যে ড্রাগ আমাদের ইন ভিভো কিভাবে কাজ করবে, মানে আমাদের বডির ভিতরে যে এটা আসলে কিভাবে পারফর্ম করবে তার জন্য আমরা এটাকে প্রেডিক্ট করার জন্য এই ইন ভিভো টেস্টের একটা মিমিক্রি করি, সেটা হচ্ছে সেই ডিসোলিউশন টেস্ট। ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমরা ইউএসপির জন্য কিছু ইউএসপির কিছু অ্যাপারেটাস আছে, সেই অ্যাপারেটাসগুলো ব্যবহার করি। তোমরা হয়তো ইতিমধ্যে পড়েছো অ্যাপারেটাস 1, অ্যাপারেটাস 2 পড়েছো না? এটা ফার্মাকোপিয়াতে কিন্তু এটা আছে। অ্যাপারেটাস 1 হচ্ছে বাস্কেট টাইপের অ্যাপারেটাস, যেটা ক্যাপসুলের জন্য সাধারণত যেই ক্যাপসুলগুলো ফ্লোটিং হয়, ভেসে থাকে, সেই ক্যাপসুলের জন্য ব্যবহার করা হয়। এবং অ্যাপারেটাস 2 এটা হচ্ছে প্যাটেল টাইপ, এটা ট্যাবলেট ক্যাপসুল যে কোনো ধরনের ডোজেস ফর্মের জন্য কিন্তু খুব কমনলি ব্যবহার করা হয়। ঠিক আছে? তো এখানে কি কি থাকে ডিসোলিউশন টেস্টটা করার সিস্টেম হলো, এখানে একটা মিডিয়াম থাকে। সেই মিডিয়ামটা হচ্ছে আমাদের যেই সিরকুলেটেড গ্যাস্ট্রিক ফ্লুইড, যেটা পিএইচ 1 থেকে 2 হতে পারে, অথবা আমাদের যে ইন্টেস্টিনাল ফ্লুইড থাকে পিএইচ 7.4 থাকে সাধারণত। ঠিক আছে? মানে 6.8 থেকে 7.4 এরকম একটা রেঞ্জে আমাদের কিন্তু গ্যাস্ট্রিক ফ্লুইডটা থাকে, বা সেটাকে আমরা ফসফেট বাফারও বলতে পারি। ঠিক আছে? অথবা থাকে হচ্ছে এখানে ডিস্টিল ওয়াটার। তিন ধরনের যে কোনো একটা মিডিয়া থাকে এবং সেখানে একটা গ্লাস ভেসেল থাকে, আসলে 6টা বা 12টা করে এক একটা অ্যাপারেটাসে গ্লাস ভেসেল থাকে। সো সেই গ্লাস ভেসেলটা আবার কি ওয়াটার বাথের মধ্যে মানে নিমজ্জিত অবস্থায় থাকে, যেটা অনুযায়ী আমাদের এই টেম্পারেচারটা মেইনটেইন করা হয়। আচ্ছা, আর হচ্ছে কি ওখানে যেহেতু প্যাডেল থাকতেছে বা বাস্কেট থাকতেছে, সেই বাস্কেট বা প্যাডেলটা আসলে একটা মোটরের মাধ্যমে সবসময় রোটেট করতে থাকে। ঠিক আছে? সো এই রোটেশন স্পিডটাও ডিপেন্ড করে আমরা কোন মেথড ব্যবহার করতেছি, সেই মেথডে যেটা উল্লেখ করা থাকে সেটার উপর 50 থেকে 100 আরপিএম পর্যন্ত সাধারণত আমাদের এই মোটরের স্পিডটা থাকে, মানে রেভলিউশনটা থাকে। আর কিছুক্ষণ পর পর আমরা কি করি, স্যাম্পলটাকে উইথড্র করি 5 মিনিট পর 5 ml। সেই 5 ml কিন্তু আবার কি করতে হয়, যেই গ্যাস্ট্রিক মিডিয়ামে আমরা ব্যবহার করলাম সেই গ্যাস্ট্রিক মিডিয়ামে সেটাকে আবার ফুল ফিল করতে হয়। ঠিক আছে? যাতে পরিমাণটা সমান থাকে। 900 ml সাধারণত আমরা দিয়ে থাকি, অথবা 500 ml দিয়ে থাকি। সো 500 ml যাতে ঠিক থাকে সেই জন্য আমরা আবার 5 ml যখন উইথড্র করব সাথে সাথেই 5 ml মিডিয়া কিন্তু ওখানে প্লেস করে দিই। ঠিক আছে? তো স্পেসিফিক টাইম ইন্টারভ্যালে আমরা কি করি, বিভিন্ন পরিমাণের 5 ml বা 10 ml পরিমাণ স্যাম্পল উইথড্র করি এবং পরবর্তীতে সেটা ইউভি স্পেকট্রোফটোমেট্রি অথবা এইচপিএলসি এর মাধ্যমে আমরা অ্যানালাইসিস করে থাকি। আচ্ছা, তো আমরা কতদিন এই যে এই পর্যন্ত বোধহয় লাস্ট পড়লাম যে ডিসোলিউশন টেস্টিং এর যে রেজাল্টটা আমরা কিভাবে ইন্টারপ্রেট করব। তোমরা সবাই ডিসোলিউশন টেস্টটা পর্যন্ত অনেক ভালো লিখো, কিন্তু যখনই এই ইন্টারপ্রিটেশনে চলে যায়, ইন্টারপ্রিটেশনটা কেউ ঠিকঠাক মতো লিখতে পারে না। এটার কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা তোমরা বোঝো না, ঠিক কিনা? তো আমি এই জিনিসটা একটু বলি, খেয়াল করো, যদি না বুঝো তো আবার বলবা। তো এইখানে ইন্টারপ্রিটেশন
হচ্ছে স্টেজ 3। তো এখানে প্রথম যে S1 স্টেজ 1 এ আমরা 6টা ট্যাবলেট নিয়ে টেস্ট করব। 6টা গ্লাস ভেসেল থাকে আমাদের, সেই 6টা গ্লাস ভেসেলে 6টা ট্যাবলেট অথবা ক্যাপসুল এখানে দিয়ে থাকি। এরপরে আমাদের কিউ নামে একটা ডিসলভড অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট উল্লেখ করা থাকে। আমরা যেই মেথডটা ফলো করব, যেই মনোগ্রাফ থেকে ফলো করব, বিপি বা ইউএসপি, সেই বিপি বা ইউএসপি অনুযায়ী আমরা একটা কিউ পাবো, মানে ডিসলভড অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট 70 বা 80% হবে, ঠিক আছে, বা 90% হবে। এটা ডিপেন্ড করে মেথডের উপর, বললাম তো। এখন আমরা যখন রেজাল্ট পাবো, রেজলিউশনের একটা অ্যানালিসিস করার পরে এইচপিএলসি বা ইউভি থেকে একটা রেজাল্ট পাচ্ছি, ওই রেজাল্টটাকে আমরা দেখবো কিউ প্লাস 5% হচ্ছে কিনা। মানে কোনো ইউনিটের 6টা ইউনিটে কিন্তু আলাদা আলাদা করে আমরা মেজার করতে পারি, মানে 6টার আলাদা আলাদা ক্যালকুলেশন হয়। সো একটা ক্যাপসুলও কিউ প্লাস 5% এর কম হবে না। কিউ যদি 80 হয় তাহলে 85% এর নিচে যাবে না রেজলিউশন রেট, ঠিক আছে। কোনো ট্যাবলেট যদি বা কোনো ক্যাপসুল যদি এই 85% এর নিচে চলে যায়, সেই ক্ষেত্রে আমরা আবার স্টেজ 2 তে যাব। স্টেজ 2 মানে কি আরো 6টা ক্যাপসুলকে আমার রেজলিউশন করতে হবে। তাহলে টোটাল কয়টা হলো? 12টা হলো। এখন এই এভারেজ অফ 12 মানে আগের 6টা প্লাস এই 6টা, এই দুইটার যে এভারেজ সেটা ইকুয়াল অথবা গ্রেটার দ্যান কিউ হতে হবে। কিউ মানে কিন্তু 80। তাহলে এই 6টা ইউনিটের যে এভারেজ সেটা অবশ্যই কিউ এর সমান, মানে 80 অথবা 80 এর উপরে যেতে হবে। এবং আরেকটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে এই 12টা ইউনিটের মধ্যে কোনো ইউনিটই কিউ মাইনাস 15% এর নিচে যাবে না। তাহলে 80 মাইনাস 15, তাই তো, মানে 65% এর নিচে যদি কোনো ইউনিট চলে যায় তার মানে কিন্তু এটা ফেল। সেই ক্ষেত্রে আবার কি করতে হবে? সেই ক্ষেত্রে আবার আমার স্টেজ 3 তে যেতে হবে। তখন কি হলো? আগের 12টা প্লাস এই ক্ষেত্রে আমরা নিব আরো 12টা, টোটাল 24টা ক্যাপসুলের আমরা রেজলিউশন টেস্ট করব। এবং এই ক্ষেত্রে কি দেখব? যে এই যে তিনটা ইউনিটের যে এভারেজ সেইটা কিউ এর সমান বা কিউ এর থেকে বেশি, 80% এর সমান বা বেশি হবে। এবং এই যে 24টা ক্যাপসুল টোটাল, এই 24টা ক্যাপসুলের মধ্যে দুইটা ইউনিট কিউ মাইনাস 5 এর কম হবে না, এবং কোনো ইউনিটই কিউ মাইনাস 25 এর কম হবে না। বুঝতে পারছো? এই হলো তাহলে আমাদের রেজলিউশন টেস্টিং। আচ্ছা, তো এখানে যে বিভিন্ন অ্যাপারেটাস আছে, তোমরা সবাই ম্যাক্সিমাম রেজলিউশন অ্যাপারেটাস 1 এবং 2 এর নাম শুনেছো। এছাড়াও কিন্তু আরো কিছু অ্যাপারেটাস আছে, যেমন অ্যাপারেটাস 1 রুটিন বাস্কেট, এখানে ট্যাবলেট অথবা ফ্লোটিং যে ক্যাপসুলগুলো আছে সেই ক্যাপসুলগুলোকে টেস্ট করা হয়। অ্যাপারেটাস 2 হচ্ছে প্যাডেল, এটা সবথেকে কমনলি ব্যবহৃত রেজলিউশন অ্যাপারেটাস। সেখানে ট্যাবলেট, ক্যাপসুল, মডিফাইড ড্রাগ প্রোডাক্ট, সাসপেনশন সবকিছুই কিন্তু আমরা টেস্ট করে থাকি। এরপরে আছে আমাদের অ্যাপারেটাস 3 রেসিপ্রোকেটিং সিলিন্ডার। সো এটা মেইনলি এক্সটেন্ডেড রিলিজ যে ড্রাগ প্রোডাক্টগুলো আছে তার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এইগুলা যে কন্ট্রোল অথবা এক্সটেন্ডেড রিলিজ মানে সাস্টেইন রিলিজ ডোজ ফর্ম হয়, সেই ড্রাগগুলো আমরা এই রেসিপ্রোকেটিং সিলিন্ডারের মাধ্যমে টেস্ট করে থাকি। আচ্ছা, এগুলা জাস্ট নামটা জানো, আর পরীক্ষায় আসলে এটা একটু লিখতে হবে কিন্তু, হ্যাঁ। সো এগুলার আমি ডিটেইলস তোমাদেরকে বলতেছি না, আমাদের মোটামুটি হ্যাপাটাইটিস 1 2 এর কাজটা জানলেই হবে। আর এখানে না ওই কাজ আসলে সবই সেম, শুধুমাত্র ভিতরের আমাদের যে প্যাডেল অথবা একটা ফ্লো সেল থাকে অথবা একটা সিলিন্ডার থাকে, মানে ভিতরে যেটা ঘুরে মোটরের সাথে যেটা যুক্ত থাকে, সেই জিনিসটাই কিন্তু শুধু চেঞ্জ হয়, হ্যাঁ। সো এই সব কয়টার মেকানিজম সেম, একই ওয়েতে কাজ করে। আর অ্যাপারেটাস 4 যেটা, সেটা হচ্ছে ফ্লো থ্রু সেলের মধ্যে, মানে ফ্লো সেলের মধ্যে দিয়ে ড্রাগগুলো আছে, হ্যাঁ, যেটা হচ্ছে তোমার ওয়াটার সলিড খুব কম, ওয়াটার সলিড খুব কম, আর সেই ড্রাগগুলোর জন্য আমরা এই অ্যাপারেটাস 4টা ব্যবহার করি। মেইনলি হচ্ছে যে ড্রাগগুলো খুব স্লোলি ডিসলভ করে, সেই ড্রাগগুলোর জন্য ফ্লো সেল ব্যবহার করা হয়। আচ্ছা, আর এছাড়া অ্যাপারেটাস 5 আছে, সেটা ওই যে ট্রান্সডার্মাল যে প্যাচগুলো ব্যবহার করি আমরা, সেই ট্রান্সডার্মাল প্যাচের জন্য ব্যবহার করা হয়। এটা হলো আমাদের স্কিনে আমরা বিভিন্ন টাইপ
যে সাধারণত ইনজেস্ট করি, যেটা 6 মাস বা 1 বছর বা 5 বছর পর্যন্ত দেখা গেছে যে ড্রাগ রিলিজ করতে থাকে, ঠিক আছে? তো এই টাইপের যে ট্রান্সডার্মাল যে প্যাচ, সেটা এই অ্যাপারেটাস 5 এর মাধ্যমে টেস্ট করা হয়। এটা হচ্ছে প্যাডেল ওভার ডিস্ক, মানে প্যাডেল ডিস্কের উপরে প্যাডেল দেওয়া থাকে। আর অ্যাপারেটাস 6 যেটা, এটা ওই তোমার ট্রান্সডার্মাল ড্রাগ প্রোডাক্টের জন্য, এটা হচ্ছে সিলিন্ডার টাইপ থাকে। তো এখানেও প্যাচ বা ট্রান্সডার্মাল যে সিস্টেম, সেগুলাই আমরা টেস্ট করে থাকি। অ্যাপারেটাস 7 এটা রেসিপ্রোকেটিং ডিস্ক, এটাও হচ্ছে তোমার একটা ড্রাগকে ডাইনামিক কন্ডিশনে কিভাবে ড্রাগ রিলিজ হয় সেই অবস্থাটা আসলে ক্রিয়েট করে, ডিস্কটা আপ এন্ড ডাউন করে, যার কারণে কিন্তু এখানে ট্রান্সডার্মাল প্রোডাক্টগুলোকে আমরা সাধারণত টেস্ট করে থাকি। আর এখানে কিছু নন ইউএসপি দুইটা অ্যাপারেটাস আছে, রোটেটিং বোটল, এটা হচ্ছে এক্সটেন্ডেড রিলিজ ড্রাগ প্রোডাক্টের জন্য, যেখানে হচ্ছে বোটলের মাধ্যমে হচ্ছে রোটেট করা হয়, ঠিক আছে? এখানে কোনো তোমার প্যাডেল বা বাস্কেট থাকে না, এক্ষেত্রে একটা বোতল থাকে। আচ্ছা, আর লাস্ট যেটা, সেটা হলো তোমার যে ফ্রান্স বা ডিফিউশন সেল, এটা হচ্ছে অয়েন্টমেন্ট, তারপর ক্রিম এবং ট্রান্সডার্মাল যে ড্রাগ প্রোডাক্ট আছে সেগুলোর জন্য আমরা ব্যবহার করে থাকি। তো অনেকেরই কিন্তু একটা ভুল ধারণা আছে যে শুধুমাত্র ট্যাবলেট বা ক্যাপসুল হলেই সম্ভবত ডিসলুশন টেস্ট করা হয়, কিন্তু ব্যাপারটা কিন্তু একদমই ভুল। এই ক্ষেত্রে আমরা ট্যাবলেট, ক্যাপসুল, অয়েন্টমেন্ট, তারপর সাসপেনশন, তারপর ট্রান্সডার্মাল প্যাচ, মডিফাইড রিলিজ প্রোডাক্ট, সব ধরনের প্রোডাক্টেই কিন্তু ডিসলুশন করা হয়। যে ড্রাগগুলো আমাদের বায়ো অ্যাভেইলেবল হবে, সোজা কথা, সেই ড্রাগগুলো কিন্তু ডিসলুশন করে থাকি আমরা। তো এই হলো একটা ডিসলুশন অ্যাপারেটাস বাস্কেট বা যে টাইপ 1 যে অ্যাপারেটাসটা, সেই অ্যাপারেটাসটা। তো এটা পরীক্ষায় আসলে অবশ্যই আঁকতে হবে। এখানে দেখো এই যে এই গ্লাস ক্রিস্টালের কথাই কিন্তু আমরা বলছি। আর এই হচ্ছে আমাদের সেই ইলেকট্রিক মোটর, যার সাথে একটা শ্যাফট থাকে, এই শ্যাফটের সাথে একটা প্যাডেল অথবা একটা বাস্কেট এখানে যুক্ত থাকে। আর বাস্কেটের মধ্যে যে আমাদের ট্যাবলেট বা ক্যাপসুল আমরা যেটা দিয়ে থাকি সেটাকে এর মধ্যে দেওয়া হয়, এবং এটা হচ্ছে আপ এন্ড ডাউন করে সবসময়, ঠিক আছে? আপ এন্ড ডাউন করে, অথবা এটা হচ্ছে সবসময় ঘুরতে থাকে, মানে হচ্ছে আরপিএম আমরা যত সেট করি সেই অনুযায়ী এটা হচ্ছে ঘুরতে থাকে। আর এখানে পিপেট থাকে, যে পিপেটের মাধ্যমে এখান থেকে আমরা যে স্যাম্পলটাকে উইথড্র করি। আর একটা থার্মোমিটার থাকে, থার্মোমিটারটা হচ্ছে পাশে তোমার ওয়াটার বাথের মধ্যে দেওয়া থাকে, যাতে টেম্পারেচারটা 37 সবসময় থাকে কিনা এটাকে মেইনটেইন করার জন্য। বাস এতটুকুই, একদমই সহজ একটা অ্যাপারেটাস। এটা আমরা ল্যাবে আসলে করব, সামনে তোমাদের করানো হবে। আচ্ছা, সবাইকে আমরা বুঝতে পারছি? জি ম্যাম। ওকে, এরপরে হচ্ছে ওয়েট ভ্যারিয়েশন টেস্ট। তো ওয়েট ভ্যারিয়েশন টেস্টটাও খুব কমনলি ব্যবহার করা হয়, কারণ কি আমরা যখন অ্যাসে করি, অ্যাসে করার সময় আসলে আমাদের প্রত্যেকটা ট্যাবলেট বলো বা ক্যাপসুল বলো, এগুলো কিন্তু এভারেজ ওয়েট লাগে। এভারেজ ওয়েটটা কিভাবে করা হয়? ট্যাবলেটের ক্ষেত্রে যেমন তোমরা 10টা ট্যাবলেট দিবা, 10টা ট্যাবলেট নিয়ে সেটার টোটাল ওয়েট বের করবা, দেন এটাকে এভারেজ করবা, মানে ভাগ করবা টোটাল সংখ্যা দিয়ে 10 দিয়ে। আর ক্যাপসুলের ক্ষেত্রে তো সেম জিনিসটা করা হয়, কিন্তু এই ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে। সেটা হলো ক্যাপসুলের ক্ষেত্রে জিলেটিন শেল থাকে আর ভিতরে কিন্তু আমাদের পাউডার ম্যাটেরিয়াল থাকে, রাইট? তো এখানে আমাদের কন্টেন্ট হলো পাউডার ম্যাটেরিয়ালটা, এখানে ক্যাপসুল শেলের ওয়েটটা আমরা কখনোই মেজার করব না। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, প্রথমে প্রত্যেকটা যে ক্যাপসুল সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি আমরা ওয়েট করি, মানে প্রথমে শুধু ক্যাপসুলটাকে ওয়েট করা হয়। জিলেটিন শেল সহ যদি তোমার তাহলে খুব ইজিলি এটা খোলা যায়, হ্যাঁ? তো এরপরে এটাকে খুলে কি করা হয়, ওই যে ভিতরে যে কন্টেন্ট আছে শুধু সেই কন্টেন্টটাকে আমরা রিমুভ করি, কন্টেন্টটাকে এরপরে মেজার করি। এখন এই দুইটা যদি আমরা সাবট্রাক্ট করি, মানে বিয়োগ করে করে কি পাবো, শুধু কিন্তু নেট যে পাউডারের কন্টেন্ট সেটার ওয়েটটা কিন্তু পাবো। এখন এই 10টা ক্যাপসুলের এইভাবে ওয়েট নেওয়ার পরে আমরা সেম ভাবে কি করব, এটাকে যোগ করে ওই 10 দিয়ে ভাগ করলে কিন্তু এটা এভারেজ সেই ক্যাপসুল ওয়েট সেটা কিন্তু পেয়ে যাচ্ছে। এখন এই ক্যাপসুল ওয়েটটা কিন্তু ওই যে বললাম না, অ্যাসে যখন আমরা করব তখন কিন্তু অবশ্যই এই এভারেজ যে ট্যাবলেট অথবা ক্যাপসুল ওয়েটটা আমাদের প্রয়োজন হয় ক্যালকুলেশনের সময়। এবং এখানেও আমাদের একটা রেঞ্জ দেওয়া থাকে, সেটা হচ্ছে +-10%। মানে আমাদের যেই এভারেজ ওয়েট থাকার কথা, ধরো একটা 500 মিলিগ্রাম ক্যাপসুলের এভারেজ ওয়েট হতে
পারে 600 মিলিগ্রাম বা 650 মিলিগ্রাম। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি হয়, ওই 650 মিলিগ্রামটা যদি এভারেজ ওয়েট হয় তাহলে ওই 650 এর প্লাস মাইনাস 10% এর মধ্যেই কিন্তু প্রত্যেকটা ক্যাপসুলের ওয়েট থাকতে হবে, মানে ওই 10টা ট্যাবলেটের 10টা ক্যাপসুলের ওয়েট থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু ওয়েট ভেরিয়েশন টেস্টেও এটা ফেল করবে। বুঝতে পারছো, এটা খুবই সহজ টেস্ট বাট খুব ক্রুশিয়াল। কারণ কি এখানে কোনোভাবে যদি আমাদের ক্যাপসুলের নেট কন্টেন্টটা কমে যায় বা বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ড্রাগের অ্যাক্টিভিটি হয় বেড়ে যাবে, টক্সিসিটি দেখাতে পারে, আবার কমে গেলে কিন্তু। আচ্ছা, এরপরে আরেকটা টেস্ট করা হয়, সেটা হচ্ছে ময়েশ্চার পারমিয়েশন টেস্ট। তো ময়েশ্চার পারমিয়েশন টেস্টটা হলো সিঙ্গেল ইউনিট যে ডোজেস ফর্মগুলো আছে তার জন্য করা হয়, এবং এটা সাধারণত আমাদের ক্যাপসুলটা আমরা যেই প্যাকেজিং ম্যাটেরিয়ালে প্যাকেজিং করলাম সেই প্যাকেজিং ম্যাটেরিয়ালের কোয়ালিটি কেমন সেইটা অ্যাশিওর করার জন্যই আমরা এই ময়েশ্চার পারমিয়েশন টেস্ট করি। মানে এটা কি, ধরো যে স্ট্রিপ বা ব্লিস্টারের মধ্যে আমরা আমাদের ক্যাপসুলটাকে প্যাকেজিং করব, সেটা আসলে ময়েশ্চারকে পারমিয়েট করে কিনা, মানে ময়েশ্চারটাকে পারমিশন দিচ্ছে কিনা ঢোকার জন্য, অথবা ময়েশ্চারটা আসলে আনপারমিয়েবল কিনা, এই টেস্টটার মাধ্যমে আমরা এটা নির্ণয় করে থাকি। একদমই সহজ একটা টেস্ট। এখানে আমরা কি করি, এখানে একটা ডেসিকেন্ট পিলেট দিই। বুঝতে পারছো, ডেসিকেন্ট পিলেট মানে তো তোমরা নিশ্চয় জানো, ওই যে ধরো সিলিকা জেল, এটা কিন্তু এক ধরনের ডেসিকেন্ট। তোমাদের নতুন কোনো জিনিস যখন কিনো, ব্যাগ কিনো বা অথবা কোনো জুতা কিনো, এরকম কিন্তু ডেসিকেন্ট থাকে যাতে করে ময়েশ্চারটা অ্যাবজর্ব করে নেয়। হ্যাঁ, তো এরকম একটা কালার রিভিলিং ডেসিকেন্ট পিলেট থাকে, মানে যখন দেওয়া হয় তখন এটা আসলে কালারলেস থাকে, কিন্তু যখন এটা হিউমিডিটিতে আমরা দিব, হিউমিডিটি থাকলে কি হবে, ময়েশ্চারটা অ্যাবজর্ব করবে, তখন কিন্তু সেই ডেসিকেন্ট ম্যাটেরিয়ালের কালারটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো, সো প্যাকেজিং ইউনিটে যখন দিচ্ছি তার আগে তার ওয়েট কেমন ছিল, এবং পরবর্তীতে আমরা যখন ওই যে রিলেটিভ হিউমিডিটিতে একটা নির্দিষ্ট সময়ের জন্য রাখবো, তখন এই টেস্টটা করার পরে আবার তার ওয়েট কি হবে, মানে প্রি ওয়েট আর পোস্ট ওয়েট দুইটারে কিন্তু আমাদেরকে মেজার করতে হবে, এবং ডেসিকেন্ট পিলেটটার কোনো ধরনের কোনো কালার চেঞ্জ হলো কিনা তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এই টেস্টটা সাধারণত মানে বুঝে থাকি যে এখানে ময়েশ্চার পারমিয়েশন হচ্ছে কি হচ্ছে না। সবাই কি বুঝতে পারছি? আমরা কি সবাই বুঝতে পারছি? সবাই আছো আমার সাথে? জি ম্যাম। শিয়াব ছাড়া আর কাউকে পাচ্ছি না। অর্ক, তুমি কি আছো? জি ম্যাম। ওকে, মাহফুজ কি অবস্থা তোমার? কোনো সারা শব্দ পাই না ক্লাসে। মাহফুজ কি আছে? মাহফুজ নাই, তাই তো? পর্ণা কোথায়? পর্ণা আছো? শিফা কোথায়? শিফা আছে? জি ম্যাম আছি। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আমরা একটু আবার ক্লাসে ফেরত আসি। সেটা হলো প্যাকেজিং অফ ক্যাপসুল। আচ্ছা, ক্যাপসুলের প্যাকেজিং এটা খুবই সহজ ব্যাপার আসলে। এখানে হার্ড জেলাটিন ক্যাপসুল গুলো রিটেল প্যাকেজিং করা হয়, যেটা হচ্ছে মডার্ন যে প্যাকেজিং ইকুইপমেন্ট গুলো আছে, সেই মডার্ন প্যাকেজিং ইকুইপমেন্টের মাধ্যমে এটাকে আমরা কি করে থাকি, প্যাকেজিং করে থাকি, এবং ক্যাপসুল গুলো সাধারণত গ্লাস অথবা প্লাস্টিক কন্টেইনারে আমরা প্যাকেজিং করি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা স্ট্রিপ প্যাকেজিং করে থাকি। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু তিন টাইপের ম্যাটেরিয়াল, একটা হচ্ছে গ্লাস, তারপর গ্লাস মানেও কিন্তু গ্লাসের অনেকগুলো টাইপ আছে তোমরা জানো, এখানে নন প্যারেন্টাল গ্লাস গুলাকে ব্যবহার করা হয়। সো গ্লাস অথবা প্লাস্টিক কন্টেইনারে আমরা প্যাকেজিং করি, এবং কিছু ক্ষেত্রে স্ট্রিপ প্যাকেজিং করা হয়। এবং এই ধরনের প্যাকেজিং এ অবশ্যই টাইট ক্লোজার, এবং যেই প্লাস্টিকের লো ময়েশ্চার ভ্যাপার ট্রান্সফারেট, আমরা সেই ধরনের প্লাস্টিক ব্যবহার করব, মানে যারা হচ্ছে ময়েশ্চার ভ্যাপারটাকে ট্রান্সফার করতে দেয় না, এই ধরনের প্লাস্টিক ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করব। আচ্ছা, এখন এক্সপোর্ট প্যাকিং। এক্সপোর্ট প্যাকিং সম্পর্কে একটু আমরা জানি, এই জিনিসটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, সেটা হলো
আমরা যখন ক্যাপসুলকে বাইরে এক্সপোর্ট করতে চাচ্ছি তখন তো আসলে অনেক সময়ের ব্যাপার, বাট জিলেটিন এটা কিন্তু খুবই ময়েশ্চার সেন্সিটিভ একটা ম্যাটেরিয়াল, তাই না? হ্যাঁ, এটা টেম্পারেচার বেশি হলে গলে যাবে, আবার একটু ময়েশ্চার পেলেও কিন্তু এটা গলে যাবে। সো তোমার প্রোডাক্টটা কিন্তু লস, ঠিক না? সো এই ক্ষেত্রে কোনো ধরনের কোনো যাতে ফ্লাকচুয়েশন না হয়, মানে টেম্পারেচার হিউমিডিটি যাই সিভিয়ার হোক না কেন, যাতে আমাদের ক্যাপসুলের কোয়ালিটিতে কোনো ফ্লাকচুয়েশন না হয়, এই জন্য আমরা এটাকে কয়েকটা লেয়ারে প্যাকেজিং করি। যেমন প্রথমে এটা একটা পলি ব্যাগে দেওয়া হয়, ঠিক আছে? মানে প্রাইমারি প্যাকেজিং এর পরে, সেকেন্ডারি টারশিয়ারি প্যাকেজিং এর পরে এটাকে আমরা কই দিব, একটা পলি ব্যাগে দিব। এরপরে ওই ব্যাগটা কোথায় রাখা হয়? অ্যালুমিনিয়াম ফয়েল কো এক্সট্রুডেড ব্যাগ। কো এক্সট্রুশন জিনিসটা কি? এটা হলো একটা ম্যানুফ্যাকচারিং প্রসেস যেখানে মাল্টিপল লেয়ারে আমরা ডিফারেন্ট ম্যাটেরিয়াল একসাথে ফিউজ করি, একটা সিঙ্গেল ফিল্ম তৈরি করা হয়, ঠিক আছে? একটা সিঙ্গেল ফিল্ম তৈরি করা হয়, কিন্তু ওই সিঙ্গেল ফিল্মের মধ্যে মাল্টি লেয়ার থাকে এবং প্রত্যেকটা লেয়ারে কিন্তু স্পেসিফিক ফাংশন আছে। বুঝতে পারছো? যেমন আমি তোমাদেরকে একটা যদি উদাহরণ দেই, ধরো তিনটা লেয়ার আছে, একটা মাত্র ফিল্ম দেখা যাচ্ছে, বাট ওটার ভিতরে আসলে তিনটা ফিল্ম। যেমন আউটার যে মানে তিনটা লেয়ার, আউটার যে লেয়ার সেখানে ধরো পলিয়েস্টার আছে, আবার মিডল যে লেয়ার সেখানে অ্যালুমিনিয়াম ফয়েল আছে, আর ইনার যে লেয়ার সেখানে ধরো পলিইথিলিন আছে। মানে তিনটা লেয়ারে তিন ধরনের ম্যাটেরিয়াল, কিন্তু এদেরকে ফিউজ করে একসাথে একটা ফিল্ম তৈরি করা হয়েছে। এই প্রসেসটাকে বলা হয় কো এক্সট্রুশন। হ্যাঁ, সো এখানে আমরা ওই যে পলি ব্যাগটাকে আবার বাইরে কি করি, অ্যালুমিনিয়াম ফয়েল কো এক্সট্রুডেড ব্যাগের মধ্যে আবার জিনিসটাকে আমরা প্যাকেজিং করি, ঠিক আছে? এটা শেষ হয় নাই। এই কো এক্সট্রুডেড ব্যাগ এগুলা ময়েশ্চার ব্যারিয়ার হিসেবে কাজ করে, এটা অক্সিজেনকে ব্যারিয়ার হিসেবে, অক্সিজেনের জন্য কিন্তু ব্যারিয়ার হিসেবে কাজ করে, ঠিক আছে? আবার আমাদের যে ম্যাটেরিয়াল সেইটারও কিন্তু শেলফ লাইফটাকে এক্সটেন্ড করতে সাহায্য করে। ওকে, এখন এই অ্যালুমিনিয়াম ফয়েলের যে কোএক্সট্রুডেড ব্যাগ, এইটার পরেও এটাকে আবার আরেকটা ইনসুলেটেড বক্সে রাখা হয়, যে ইনসুলেটেড বক্সের ভিতরটা আসলে থার্মোকল বা স্টাইরোফোম নামে এক ধরনের প্যাকেজিং ম্যাটেরিয়াল দিয়ে ইনসুলেটেড অবস্থা। ধরো একটা সাদা ফোমের মতো একটা ম্যাটেরিয়াল, ঠিক আছে, যেটা মেইনলি আমরা প্যাকেজিং বা ইনসুলেশন জন্য ব্যবহার, পলিস্টাইরিন বা আমরা এটাকে ইপিএস,